সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শহর গ্রাম সর্বত্র এমন কোন অপরাধ নেই যার সঙ্গে কিশোর ও উঠতি তরুণরা যুক্ত হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রকাশ্যে তাদের বেপরোয়া হয়ে ওঠার পেছনে আছে পেশাদার অপরাধী ও স্থানীয় রাজনৈতিক নেতারা, যাদের প্রতিপত্তির ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে এইসব কিশোররা। ফলে দেশে বাড়ছে কিশোর অপরাধ। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কিশোর ভয়ঙ্কর। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন আমার সহকর্মী এহসানুল হক শাওন, এবং আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দিনাজপুরে দুর্বৃত্তের হামলায় আহত ইউএনও, ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন। হাতুড়ির আঘাতে ভেঙেছে মাথার খুলি, হামলাকারী ছিল হালকা গড়নের দুজন, জানালেন প্রতিমন্ত্রী। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস, যেতে পারবেন না দেশের বাইরে। সরকারকে ধন্যবাদ জানালেন বিএনপিপন্থী আইনজীবীরা। এক যুগ ধরে হাতুড়ি হেলমেট বাহিনীর হাতে জিম্মি ফরিদপুর আওয়ামী লীগ। অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতাকে দুষলেন ত্যাগী নেতারা। শুদ্ধি অভিযানে স্বস্তি। সাবরিনার এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ততা পেলে আসামি করা হবে ডক্টর মিজানকেও, জানালেন ইসি সচিব। প্রতারণার মামলার কার্যক্রম স্থগিত চেয়ে সাবরিনার আবেদন। এবং শিমুলিয়া কাছালবাড়ি নৌরুটে একেবারেই বন্ধ ফেরি চলাচল। বিআইডব্লিউটিএ ছোট ফেরি চালানো সম্ভব বললেও মানতে নারাজ বিআইডব্লিউটিসি। দর্শক, শিরোনাম দেখছিলেন, আমরা মূল আলোচনায় যাব। তবে তার আগে আমরা যেটি বলছি, আজকে অপরাধ আমাদের আলোচনার শিরোনাম কিশোর ভয়ঙ্কর। কিশোররা কেন ভয়ঙ্কর হয়ে উঠছে, তারা কেন পেশাদার অপরাধীর মতো আচরণ করছে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, এসব বিষয়ে অনুসন্ধান করেছেন আমার সহকর্মী এহসানুল হক শাওন। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। আমরা শাওনের রিপোর্টটি আগে দেখব, তারপরে মূল আলোচনায় যাব। কিশোর ভয়ঙ্কর, এই ভীতি মহল্লার গলি থেকে রাজপথে, ঘনবসতিপূর্ণ বস্তি কিংবা অভিজাত এলাকা, সর্বত্রই কিশোর ভীতি। খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক বেচাকেনা, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়িয়ে পড়েনি শিশু কিশোররা। নিজেদের বেপরোয়া আচরণের চিহ্ন তারা ছড়িয়ে ছিটিয়ে রাখছে আশেপাশে। তাদের হুঙ্কার পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও, যেখানে লোকচক্ষুর আড়ালে তারা গড়ে তুলেছেন গ্যাং বাহিনী। রাজধানীর উত্তরা। করোনাকালে পথে মানুষ ও যানবাহনের চলাচল অপেক্ষাকৃত কম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভিড় কম থাকার কথা। তবে উত্তরা আবাসিক এলাকার বাসিন্দারা স্বস্তিতে নেই, কারণ উঠতি বয়সী তরুণ ও কিশোরদের অপরাধমূলক কাজের মাত্রা যেন বেড়েছে এ সময়টাতে। উত্তরায় সেক্টর আছে 14টি। মহাসড়কের পূর্ব পাশে 4, 6, 8 নম্বর সেক্টর, বাকি 11টি পশ্চিম পাশে। এখানে ফ্ল্যাট, বাড়ির মালিক ও ভাড়াটেরা মূলত সমাজের উচ্চবিত্ত। তাদের সন্তানরাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত মজে থাকে ফুর্তিতে। উত্তরায় এমন আড্ডা নতুন কিছু নয়, আর এই আড্ডার পেছনে রয়েছে অনেক গল্প। সেই গল্পেই যাওয়া যাক। 14টি সেক্টরকে বিভিন্ন পরগনায় ভাগ করে একটি গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু, কিশোর ও তরুণদের বিভিন্ন প্রলোভন ও উস্কানি দিয়ে দলবদ্ধ করে। এলাকার দেয়ালে দেয়ালে আছে দখলদারির চিহ্ন। বিচিত্র নামে এই গ্রুপগুলো অনেকটা প্রকাশ্যেই একে অপরের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মধ্যযুগের মতো এক গ্রুপ অন্য গ্রুপের এলাকা দখলের পায়তারা করতে থাকে। এই গ্যাং গ্রুপগুলো চলে স্থানীয় রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের আশীর্বাদে। তারা তাদের গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থে এই কিশোর গ্যাংদের ব্যবহার করে, যার পরিণামে ঝরে রক্ত। 2017 সালের 6 জানুয়ারি সন্ধ্যায় উত্তরার 13 নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্র আদনান কবির প্রকাশ্যে খুন হয়। সে খুনের ঘটনাও ছিল লোমহর্ষক। এ ঘটনার পরই আলোচনায় আসে উত্তরার কিশোর গ্যাং কালচার। ঘটনার পর আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।
আর আসামিদের ১৯ জনকে গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, উত্তরায় গড়ে ওঠা কিশোর তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই আদনান কবির খুন হয়। আদনান খুনের সময় পুরো উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিশোরদের ৫টি গ্যাংস্টার গ্রুপ। অস্ত্র মাদকসহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে তারা জড়িত ছিল না। এসব গ্যাংস্টার গ্রুপ হলো 9 স্টার, ডিস্কো বয়েজ উত্তরা, পাওয়ার বয়েজ উত্তরা, বিগ বস ও 9mm বয়েজ উত্তরা। নিহত আদনান 9 স্টার গ্রুপের জুনিয়র মেম্বার ছিল। ডিস্কো গ্রুপের সদস্যদের হামলায় তার মৃত্যু হয়। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আদনান হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব গ্রুপ ভেঙে গিয়ে আলাদা বাহিনী গড়ে উঠেছে। সদস্যদের কেউ কেউ যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে। তবে এখনও কয়েকটি সেক্টরের নামে বেনামে চলছে গ্যাং বাহিনীর কার্যক্রম আর ত্রাসের রাজত্ব। সময় সংবাদের ক্যামেরায়ও ধরা পড়ে এমন চিত্র। নিচেরা থাকে নর্মাল স্টুডেন্ট যারা হাই স্কুলে পড়ে, আর তাদের উপরে থাকে যারা রাজনৈতিক ওয়ার্ডের হয়তো ছাত্রলীগের কোনো নেতা, আর তাদের আন্ডারে কাজ করে হয়তো আমাদের মতো টিনেজার যারা আছে। একটা ইলেকশন যখন আসে, ইলেকশনে তো অনেক লোক লাগে, ওই সময় আপনার কি করে ফোন দিয়ে ডাকবে লিডার যারা আছে, আমাদের 200 জন বা 100 জন ছেলে লাগবে, তোমরা আমাদের ইয়া করো, বা তো প্রোগ্রামটার সাথে 50,000 টাকা বা 20 যতটুকু লাগে দিয়াতে। দ্বন্দ্বটা মূলত সাধারণত আসলে হয় কি, আপনার এক তো সিনিয়র জুনিয়র নয়, সেকেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে বা আপনার লাভার, সেটাই বলেন মেয়ে বিষয় নিয়ে, আর থার্ড হয় যে আপনার পাওয়ার নিয়ে। এ তো ছিল উত্তরার গ্যাং বাহিনীর গল্প। এবার চোখ ফেরানো যাক সাম্প্রতিক আরেকটি ঘটনার দিকে। গত ২৭ আগস্ট রাজধানীর উত্তরখানে রাজবাড়ী খ্রিস্টানপাড়া এলাকায় ছুরিকাঘাতে খুন হয় উত্তরা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহাগ। রাতে একটি অটোরিকশা যাওয়ার সময় কাদা ছিটকে কয়েকজন তরুণের গায়ে লাগলে ওই অটোচালককে মারধর করেন স্থানীয় বখাটে হৃদয়সহ ৬ থেকে ৭ জন তরুণ। এর প্রতিবাদ করলে সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে সোহাগকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলে যারা হত্যা করছে হৃদয় করে একটা ছেলের নাম, আমি যা শুনছি আর কি, এই এরা বাড়ি করছে এখানেই থাকে। এর মধুদাতাতে এইটা হয়েছে, ওই ৮ নম্বর কোন হান্তে লোকজন নাই না, এইটা করছে। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা বলেছিলেন সেই রিকশা আরোহী এই কিশোর। রিক্সা থামানোর পরে ওই দুটো ছেলে এসে রিক্সাওয়ালাকে মারতেছে, ওই রিক্সাওয়ালা বলতেছে, ভাই আমি বুঝি নাই, ভাই যাই কাটা লাগবো, ভাই বুঝি নাই। রিক্সাওয়ালা অনেক মার খাওয়ার পর রিক্সাওয়ালা দূর দেয় সাইডে, দৌড় দেওয়ার পরে সোহাগ ভাই এসে বলে রিক্সাওয়ালা মারতেছে। এই কথা কাটাই ধাক্কাধাক্কির পরে সোহাগ ভাইকে এই জায়গায় ওরা ছুরি দিয়ে জখম করে। নির্মাণাধীন ভবনের সামনে খুন হওয়ার সেই ঘটনা দেখেছেন ওই বাড়ির কেয়ারটেকার সহ আরো কয়েকজন। ৪-৫ জন পোলাপান আর এই সোহাগ, এরা কথা কাটাকাটি করতেছে। কথা কাটাকাটি করার পরে ২-৩ মিনিট চলে গেছে। ২-৩ মিনিট চলে যাওয়ার পরে সোহাগ ফোন দিছে ওনার বড় ভাই সাগর ভাই আস্তে আস্তে ওই গ্রুপটা ২-৩ মিনিটের ভিতরে সোহাগরে ছুরি মারছে। ছুরি মেরা যে সময় দৌড় মারছে, সোহাগ ওই সময় গেটের সামনে পড়ে গেছে। সেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় পৃথিবী ছাড়তে হয় কিশোর সোহাগকে। এবার জানবো খিলগাঁওয়ে রনি হত্যার নেপথ্য। রাজধানীর খিলগাঁওয়ে একটি ছোট্ট রুমে থাকেন পোশাক কর্মী পুষ্পা। 2 ছেলে তার। ছোট ছেলে রাসেল রনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। রেজাল্ট হলে আইতে পারে না আমার ছেলে। আমার ছেলে কি অপরাধ করছে? আমি কাকে অপরাধ করছি? আমি তো কোনো অপরাধ করি, আমি তো বিচারও পাইতেছি না। 2018 সালের 12 এপ্রিল স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলার সময় বখাটেদের ছুরিকাঘাতে খুন হয়। বর্তমানে মামলায় 2 আসামি গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও চার্জশিট থেকে জড়িত কয়েকজনের নাম বাদ দিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা। আমার ছোট ভাই বোলিং করতেছিল, ও নাকি জোরে বল করছে, অন্য বল দিল, জোরে করছে কি লেগা আকাশ দৌড় দিয়ে যে আমার বাইরে আমি থাপ্পড় মারছি। আমি আমার ছোট ভাই না পাশে চলে যেতেছিলাম, তখন একটা চাকু দিয়ে পেটে একটা আঘাত। আরেকজন আসামি ও সবাই সামনে ঘুরতেছে, সরাসরি পুলিশ ওর ব্যাপারে আমি থানায় কমপ্লেন করছি। পরে পুলিশ বলছে যে দেখতেছে। সূত্র বলছে গ্যাং বাহিনীর হাতে কেবল রাজধানীতেই গত 4 বছরে ঘটেছে 1 ডজনেরও বেশি খুনের ঘটনা। এর বাইরে শতাধিক খুনে জড়িত শিশু কিশোররা।
গ্যাং সংস্কৃতির প্রভাব বাড়তে থাকায় গত 3 বছরে র্যাব শতাধিক কিশোর গ্যাং গ্রুপের সদস্যকে গ্রেফতার করেছে। অভিযান চালিয়েছে অন্য বাহিনীও। এরপরও বিভিন্ন এলাকায় নামে বেনামে এখনও সক্রিয় গ্যাং গ্রুপ। এবার জানবো কিভাবে চলে এই গ্যাং বাহিনীর কার্যক্রম আর কারাই বা চালায় এই বাহিনী। ছদ্মনাম রনি, হাজারীবাগের কোম্পানিঘাটের কিশোর গ্যাং লারাদে গ্রুপের সদস্য। মাঠে ক্রিকেট খেলতে গিয়ে এলাকার এক পকেটের হাত ধরে ওই গ্রুপে যুক্ত হয়েছেন। এরপর জড়িয়ে পড়েছেন নানা অপকর্মে। মূলে আছে এলাকার জনি ভাই, উনি শেল্টার দেয় সবাইকে। টাকা পয়সা উনি এলাকায় রিক্সা থেকে চান্দা উঠায়, রিক্সা গ্যারেজ থেকে চান্দা উঠায়, এলাকায় যে অটো গ্যারেজ থেকে চান্দা উঠায়, এলাকায় নতুন বাড়িটারি হইলে যা চান্দা উঠাইতে পাঠায়। নতুন বাড়িটারি হইলে প্রথমে আমাদেরকে পাঠায়, আমরা ভালো করে বইলে আসি, যদি না মানে তারপর উনি যায়, ছেলে পেরে নেওয়া যায়, মেশিন টেশিন নেওয়া যায়। আপনাদের কি অস্ত্র তখন ধরিয়ে দেন? না, আমি আজ পর্যন্ত ধরি নেই। অন্যদের ধরিয়ে দেন? হ্যাঁ। কি অস্ত্র, কি ধরনের? এরকম লোক আছে ছোট ছোট মেশিন গান, এদের হ্যান্ডেল করে এলাকার কমিশনার আছে, বিভিন্ন টেন্ডার বাজির লোকেরা আছে। ঘটনার সত্যতা জানতে ওই এলাকার কমিশনারের কাছে গেলে শারীরিক অসুস্থতায় তিনি কথা বলতে রাজি হননি। ভাইয়া তাহলে কখন আসবো আপনার কাছে? কখন আসবো? শরীর ভালো লাগলে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ও পার্কে দেখা যায় দল বেঁধে উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত বখাটেদের আড্ডা আর প্রকাশ্যে মাদক গ্রহণ। কেউ কেউ বলছেন এরা রাত হলেই জড়িয়ে পড়েন ছিনতাই সহ নানা অপকর্মে। দেশজুড়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে গ্যাং কালচার। আগে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে এই কালচার থাকলেও তা এখন ছড়িয়ে পড়েছে জেলা, উপজেলা, গ্রামগঞ্জেও। বিগত কয়েক বছরের মধ্যে রাজধানীর বাইরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 2019 সালের 26 জুন বরগুনায় রিফাত শরীফ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। সে ঘটনার নেপথ্যে ছিল বন্ড 007 নামে একটি গ্যাং গ্রুপ। এছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্যাং বাহিনীর হাতে বেশ কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে। ছদ্মনাম রাকিব, নরসিংদীর একটি কলেজের রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। রাজনীতি করতে গিয়ে জড়িয়েছেন মাদক ব্যবসায়, আবার সেই মাদক দিয়ে এলাকায় তৈরি করেছেন নিজস্ব গ্যাং বাহিনী। ছিনতাই, জমি দখল কিংবা এলাকায় প্রভাব খাটানোই ছিল তার কাজ। নেশার কারণে আস্তে আস্তে আমার কাছে কিছু ছেলেপেলে বা কিছু বন্ধু বান্ধব, ছোট ভাই এরা আমার কাছে ভিড়ে আস্তে আস্তে আমার কাছে নেশার জন্য আসে। তখন আমি টাকা ছাড়াই 2টা-5টা দিয়ে দিই। আস্তে আস্তে এদেরকে আমি বসে আনি, আমার হাতে আনি। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, মেয়েরা একটু বেশি, যেটা কলেজ এবং স্কুল জীবনের মেয়েরা। আমি বহুত মেয়েদের সাথে খাইছি, কলেজের মেয়েদের সাথে একসাথে বসে খাইছি, একসাথে থাকছি অনেক দিন। 3-4জন আমার সাথে একসাথে থাকছে। শুধু মাদক না, সবই হয়। শিশু কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ায় আদালতেও বেড়েছে মামলার সংখ্যা। সূত্র বলছে ঢাকার 9টি নারী ও শিশু ট্রাইব্যুনালে 2019 সাল পর্যন্ত প্রায় 2300 শিশুর মামলা চলমান থাকলেও গত এক বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 2600-তে। পেছনে থাকছে হচ্ছে বড়রা, যারা এই শিশুদেরকে ব্যবহার করছে, এবং খুন, সেখানেও গ্যাং, ডাকাতি, ছিনতাই, এই ধরনের ঘটনা আছে। আদালত বিব্রত হচ্ছে যে অপরাধ যদি বিবেচনা করে তাহলে দেখা যাচ্ছে যে অপরাধ গুরুতর। বিচারক এবং আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি সবাই মিলে ওকে কোনো অপরাধী কিংবা আসামি ওই হিসাবে দেখা যাবে না, ওইভাবে ট্রিট করা যাবে না। সমাজবিজ্ঞানীরা বলছেন বয়সগত কারণেই দুঃসাহসিক কাজে, ক্ষমতা বা উগ্র মনোভাবের দিকে একবার হলেও নজর দিয়ে থাকেন কিশোররা। তবে কিশোর অপরাধ কমাতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। এছাড়া যাদের পরিবার নেই তাদেরও যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে যে সংশোধন প্রক্রিয়া যেভাবে চলছে, এই সংশোধন প্রক্রিয়া দিয়ে আসলে অপরাধী, সে যে ধরনের অপরাধী হোক, কিশোর অথবা বয়স্ক অপরাধী, কোনো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংশোধন সম্ভব না। আমরা মনে করি যে সহানুভূতিশীল, কল্যাণমূলক সংশোধন ব্যবস্থাগুলো আমাদের এখানে চালু করার প্রয়োজন রয়েছে। তবে অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সংখ্যক লোকজনের কাছে পৌঁছানোর কারণে এটার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো এটা আইন শৃঙ্খলার সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে এটা একটা সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা।
এই সমস্যাকে থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকেই আগায় আসতে হবে। গ্যাং বাহিনী গড়ে ওঠায় যেমন অপরাধ প্রবণতা বাড়ছে, তেমনি নানা অপকর্মেও জড়িয়ে পড়ছে শিশু কিশোররা। বিশেষজ্ঞরা বলছে এসব শিশু কিশোরদের প্রতি আরও যত্নবান হওয়া না গেলে সমাজে বিশৃঙ্খলা বাড়তেই থাকবে। দেখছিলাম আমার সহকর্মী এহসানুল হক শাওনের তৈরি করা রিপোর্টটি। আমরা আলোচনায় ফিরছি। শুরুতে আমি যুক্ত হতে চাই অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের সঙ্গে। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আমাদের সহকর্মী এহসানুল হক শাওনের তৈরি করা রিপোর্টটি আপনি দেখেছেন, তিনি বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন। আমি একটু বলতে চাই 2015 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, সারা দেশে 90টি, কমপক্ষে 90টি হত্যাকাণ্ডের সঙ্গে এই কিশোর বয়সীরা জড়িত, এমনটাই হচ্ছে গণমাধ্যমের তথ্য। রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, নারী নির্যাতন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, তিনি বলছেন যে এই ধরনের অপরাধী যারা, তাদের বয়স অনেক কম, তাদেরকে অবশ্যই সেই বিবেচনায় তারা দেখেন এবং দেখতে চানও, কিন্তু অপরাধের মাত্রা কিন্তু অনেক ভয়াবহ এবং সহিংস। কেন, আপনার বিশ্লেষণ কি বলে যে এরকম সহিংস হয়ে উঠছে কিশোরদের একটি অংশ? ধন্যবাদ রুমেন। আমি আসলে আপনার এই গ্যাং কালচার নিয়ে কিছু পড়াশোনা কিংবা কাজ করেছি, এবং আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আপনাকে যখন আমি পরিসংখ্যানগুলো বলবো, আপনাদের প্রতিবেদক একটি প্রতিবেদন এখানে দিয়েছেন, কিন্তু আমি যখন আপনাকে আরো কিছু পরিসংখ্যান দেব, এবং আমাদের সমাজ এবং রাষ্ট্রের ভিতরে এত বেশি অসঙ্গতি, এত বেশি দুর্বৃত্তায়ন, এত বেশি অ্যানোমালিজ ইন ডিফারেন্ট ইনস্টিটিউশনস, তাতে করে তো গ্যাং কালচার কিংবা শিশু কিশোরদের অপরাধ আরো বেশি হওয়ার কথা না। আপনি প্রথমেই আমি একটু আপনাকে বলি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য, এখন আরো বেশি হতে পারে, 5 থেকে 7 বছর বয়সী যে শিশু কিশোর বাংলাদেশে, তাদের সংখ্যা হচ্ছে 4 কোটি। মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য, তারা বলছেন যে 5 থেকে 7 বছর বয়সী যে শিশু কিশোর, তাদের সংখ্যা 4 কোটি। এদের ভিতরে 1,30,00,000 শিশু কিশোর তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, এবং এই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে তারা অনেকেই অপরাধের সাথে জড়িত। এবং আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা পরিসংখ্যান বলছে প্রায় 5.5 লক্ষ পথ শিশু, যারা স্ট্রিট মানে টোকাই বলি আমরা, এরা হচ্ছে মাদকের সাথে মাদকাসক্ত। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে যদি আমি বলি যে বাংলাদেশে যে মানে কিশোর অপরাধের একটা সাম্প্রতিক সময়ে খুব একটা সংখ্যা উদ্রেককারী ধারা হচ্ছে গ্যাং কালচার, মানে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, যেটা সেটারই একটা স্ট্রিম আমরা বলবো। এবং এই তথ্য যদি আমি অ্যানালাইজ করি, তাহলে তো আমি বলবো যে মানে আপনার যেখানে 4 কোটি শিশু কিশোরের ভিতরে 1,30,00,000 শিশু কিশোর হয় দারিদ্র্যের কারণে, না হলে পরে আপনার তার ফ্যামিলির কারণে, কিংবা বস্তিতে থাকে, কিংবা তার বাবা মা তাকে খাবার দাবার, পোশাক আশাক, অন্ন বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারে না। 5 লক্ষ পথ শিশু যদি মাদকাসক্ত হয়, এবং মাদকাসক্ত শিশু কিশোররা তারা যে ছিনতাই করে, তারা যে নানা রকম অপরাধ করে। এবং আমাদের বাংলাদেশে আপনাদের প্রতিবেদনে আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গাতে যে আপনার ইয়েটা হচ্ছে, এটার একটা রুট হচ্ছে রাজনীতির দুর্বৃত্তায়ন। কারণ কমিশনার কিংবা ওখানকার রাজনৈতিক ছাত্র নেতা কিংবা যুব নেতা তাদেরকে ব্যবহার করছে, এবং এখানে আপনার পুলিশের তরফ থেকে পর্যাপ্ত মনিটরিং নেই। আমাদের এখানে 2013 সালে একটা আইন হয়েছে, আপনার শিশু আইন 2013, আগে যেটা ছিল 1974 সালের আইন। 2013 সালের যে শিশু আইন, সেটা খুব ভালো একটা আইন, এবং সেখানে আপনার 2 ধরনের শিশুর কথা বলা হয়েছে। একটা হচ্ছে চিলড্রেন ইন কন্ট্যাক্ট উইথ ল, চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল। এখন চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল হচ্ছে যে যারা অপরাধ করে তাদেরকে বোঝানো হয়েছে, এবং এই আইনের মধ্য দিয়ে আপনার প্রতিটা থানায় একজন ক্যাপো, মানে চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ অফিসার, এটা আপনার প্রত্যেকটা থানায় থাকতে হবে, এবং সেইটা এসআই লেভেলের একজন মহিলা। তো সেইটা আপনার বাস্তবায়ন তো করা যায়নি। যেমন আপনি এই যে সাম্প্রতিক সময়ে গ্যাং কালচার হয়েছে, গ্যাং কালচার করছে হচ্ছে মধ্যবিত্ত সচ্ছল পরিবারের শিশু কিশোররা, কিন্তু সেখানে আবার আমরা কোথাও কোথাও দেখি যে তাদের নেতৃত্বে নিম্ন মানে একদম দরিদ্র প্রান্তিক শিশু কিশোররা, এবং তারা ব্যবহার করছে। আপনি আদনান কবিরের যে হত্যার ঘটনা, সেটা কিন্তু 2টা পাল্টাপাল্টি গ্রুপ, এবং আদনান কবিরকে যখন হত্যা করতে গিয়েছে, ফেসবুকে তারা পোস্ট দিয়ে গিয়েছে। আপনি আমাদের এখানে যদি পুলিশের একটা উইং থাকতো, যে জুভেনাইল পুলিশ, এবং তাদের যদি দায়িত্ব হতো যে সারা দেশে মনিটর না করুক, তারা অন্তত
সোশ্যাল মিডিয়া কিংবা আপনার মোবাইল ফোন এগুলো তো ব্যবহার করছে এখন বাচ্চারা, এবং আপনাদের ইয়েতে দেয়াল লিখন দেখালেন মিরপুরে উত্তরাতে আমরা দেয়াল লিখন দেখেছি, এরকম দেয়াল লিখনের মাধ্যমে তারা তাদের অপরাধ তাদের মানে উপস্থিতি জানান দিচ্ছে। তাহলে আপনার এই যে এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এই পৃষ্ঠপোষকতা যদি দেয়া না হতো, এবং আমি যে পরিসংখ্যানের কথা বললাম, এবং পুলিশের যদি একটা উইং থাকতো জুভেনাইল পুলিশ, তাদের অন্তত দায়িত্ব হবে যে ডিভিশনাল হেডকোয়ার্টার গুলোতে, কারণ আপনি যে তথ্যগুলো বলছেন সেগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানে এই ডিভিশনাল হেডকোয়ার্টার এখনো মফস্বলে ছড়িয়েছে, কিন্তু অত বেশি না। 90টা 17 কোটি মানুষের দেশে যদি 90টা গ্যাং কালচার হয়, তাহলে আমি বলবো যে খুব বেশি এখনো হয়নি। তো এই নজরদারিটা করা গেলে, এবং আপনার যে সমস্ত এলাকাতে আমরা ঘটনাগুলো দেখছি, সেখানে যে আপনার কল্যাণ সমিতি, মানে সেখানকার আবাসিক মুরব্বীদের নিয়ে যে আপনার সেই কল্যাণ সমিতির নজরদারি তো পর্যাপ্ত নেই, তাদের পারিবারিক নজরদারি পর্যাপ্ত নেই। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে আমি যে পরিসংখ্যান আমি দেখছি তাতে তো জুভেনাইল যে আপনার গ্যাং কালচার সেটা আরো ভয়াবহ হতে পারে। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ডাক্তার হেলালুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা আজকে আলোচনা করছি কিশোর অপরাধ নিয়ে, আমাদের আলোচনার শিরোনাম কিশোর ভয়ঙ্কর। ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে একটা নির্দিষ্ট বয়সী কিশোর যারা এরকম কি বলে যে দুর্ধর্ষ অপরাধীদের মতো অপরাধ সংগঠনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এর পেছনের কিছু কারণ আমাদের অপরাধ বিশ্লেষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বিশ্লেষণ করেছেন। আপনি কি, আমি জানতে চাই মনোবিজ্ঞানের জায়গা থেকে, আমাদের কিশোরদের মনস্তত্ত্ব কেন এরকম হয়ে গেল যে আমাকে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হতে হবে, আমাকে প্রভাব বিস্তার করতে হবে আমার বয়সী আরেকজনের উপরই, এই যে একটা মনোভাব, এই মনোভাবটি আমাদের কিশোরদের মধ্যে কি কারণে এলো, মনোবিজ্ঞান কি বলে? ধন্যবাদ আপনাকে। এটিকে আমরা বলি যে শৈশবে যখন বিকাশটি হয়, বিকাশের যে সময়টি, আমরা কেবল বিকাশের সময় শারীরিক বিকাশের দিকে বেশি নজর দিই, কিন্তু এর পাশাপাশি আমাদের আরো 3 ধরনের বিকাশ থাকে। একটিকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট বা ধারণার জগতের বিকাশ, একটি হচ্ছে আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগের বিকাশ, আরেকটি হচ্ছে আমাদের নৈতিকতার ডেভেলপমেন্ট বা মরাল ডেভেলপমেন্ট, নৈতিকতার বিকাশ। আমরা বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রে বা রাষ্ট্র বা স্কুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই 3টি বিকাশের দিকে কিন্তু মনোযোগটা কম দেয়। ফলে অবজারভেশনাল লার্নিং থেকে, এবং যেটি কার্জন ভাই বললেন, তারা যখন আশেপাশের পরিবেশ ও প্রতিবেশ থেকে যেটা দেখে, যেই জায়গাটিতে সে পৌঁছাতে চায়, সেই জায়গাটিতে পৌঁছানোর একটি জায়গা হচ্ছে এই ধরনের কিছু বিরূপ পথ, বা যেই পথগুলো আসলে এক ধরনের আমরা বলবো বিকৃত পথে সে পৌঁছাতে চায়, সেই জায়গা থেকে কিন্তু তার একটা মনোজগতের পরিবর্তন ঘটে। আমরা বলি কগনিটিভ এরর। এই কগনিটিভ এরর অফ লার্নিং থেকে তার কিন্তু নৈতিকতার জায়গায় একটি ধস হয়, সে যেন তেন প্রকারে তার যে অর্জন, সে অর্জনটি সে পেতে চায়, এবং তখন যে দেখে যে আশেপাশের এইভাবে কাজ করলে পুরস্কৃত হচ্ছে, সেখানে মানুষজন তাকে সম্মানিত করছে, আর যদি সে চুপচাপ থাকে বা সে যদি খুব ডোসাইল থাকে, তাহলে সমাজে সে একদম প্রান্তিক হয়ে যাচ্ছে। শিশুর মধ্যে সে প্রান্তিক হতে চায় না, সে সামনের সারিতে যেতে চায় বলে সেই কাজগুলো করে। সাথে সাথে আরেকটি জিনিস বলবো, যেটা বাংলাদেশের যে গবেষণায় প্রমাণিত হয়েছে, যে ওই যে আমাদের কিশোর অপরাধ সংশোধনালয় রয়েছে, যার মধ্যে একটি ঘটনা কিন্তু যশোরেও ঘটে গেছে। এরকম একটি সংশোধনালয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, যারা সেখানে রয়েছে কিশোর অপরাধের জন্য, কথিত কিশোর অপরাধের জন্য তাদেরকে ওখানে রাখা হয়েছে, তাদের মধ্যে 50% বেশি, প্রায় 57%, 57%, 60% কাছাকাছি কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার নামক একটি আচরণজনিত মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু আমাদের যে সমস্যাটি হচ্ছে, আমরা তাদের পুনর্বাসনের জন্য বা সংশোধনের জন্য যে পথটি বেছে নিয়েছি, তা অনেকাংশেই আইনি পথ, তা অনেকাংশেই এক ধরনের সামাজিক কাঠামোর নামে আমরা সেখানে তাদেরকে আটকে রাখছি। কিন্তু পুনর্বাসন বা সংশোধনের যে উপাদান এবং সংযোগগুলো সেখানে থাকা দরকার ছিল, সেই জায়গাটি কিন্তু আমরা সেখানে দিতে পারছি না। এবং এটি কিন্তু আমি সাধারণ উদাহরণ দিলাম যে একদম টিপ অফ দ্য আইসবার্গ সংশোধনালয়ে কতজন আছে, তার বাইরেও যে 90টি গ্যাং রয়েছে আপনি বললেন, তার বেশিরভাগই কিন্তু পরিচালিত হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, এই ধরনের সমস্যা রয়েছে কিশোরদের দ্বারা। কিন্তু আমরা সেটিকে রোগ হিসাবে না দেখে সবসময় অপরাধ হিসেবে দেখছি, এবং যখনই রেডিওতে, টেলিভিশনে, সংবাদপত্রে এই কিশোর অপরাধ নিয়ে কথা বলা শুরু হয়, যখন আপনারা কথা বলেন, আমরা কথা বলি, পত্রপত্রিকায় ছাপা হয়, তখনই হঠাৎ করে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী খুব অ্যাক্টিভ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে বেশ কিছু 90, 100, 200 জন শিশু কিশোরকে গ্রেপ্তার করে। আমরা বলছি না, এটি কিন্তু
সমাধান নয়, আমাদের একটি সাস্টেইনেবল সব সময়ের জন্য তাদেরকে পুনর্বাসন এবং সংশোধনের জন্য সামাজিক উদ্যোগ নিতে হবে। কার্যত ভাই বলেছেন অবশ্যই এটি রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু পাশাপাশি বলবো যাদের পরিবার আছে, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু কম নয়, রাষ্ট্রের বাইরের মধ্যে এরা। ফলে পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদের সংশোধন এবং সেটিকে একটি আমরা বলবো সোশিও মেডিকেল মডেলে, মানে সামাজিক এবং ক্লিনিক্যাল মডেলে বিবেচনা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সবসময় আইনি মডেলের মধ্যে রেখে নয়। ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন স্যার আপনি। আমি একটু আমার সহকর্মী শাওনের সঙ্গে যুক্ত হতে চাই। এহসানুল হক শাওন, আপনার রিপোর্টে আপনি অনেক যারা কিশোর এই অপরাধের সঙ্গে কিংবা গ্যাং চালায় বলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে কথা বলেছেন আমি দেখেছি। আপনি এরকম কোনো অভিযুক্ত কিশোরের পরিবারের সঙ্গে কি কথা বলতে পেরেছেন? তাদের পরিবারগুলো কীরকম, বা এই যে এই ছেলেগুলো এরকম আচরণগত সমস্যা বলি কিংবা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এর জন্য তাদের ভাবনাটা কি? তারা কি কোনো দায় নিতে চায়? তারা কি এইসব কিশোরদের দেখভাল করে নাকি ছেড়ে দিয়েছে? আমি কাজ করতে গিয়ে ধানমন্ডি যেমন উত্তরাতে অনেক পরিবারের সঙ্গে এভাবে কথা হয়েছে যারা হচ্ছে যাদের ছেলে মেয়ে গ্যাং কালচারের সঙ্গে যুক্ত। তারা বলছেন যে আসলে তারা পরিবারগতভাবেই তারা চায় না যে তাদের ছেলে মেয়ে একটা বিপথে যাক বা খারাপ কোনো দিকে যাক। তো তারা চেষ্টা করে যে তাদের ছেলে মেয়েকে অনুশাসনের মধ্যেই রাখতে, কিন্তু আমরা যেটা দেখছি যে অনেক সময় অনেক পরিবার, যে উচ্চবিত্ত যে পরিবারগুলি বা নিম্নবিত্ত যারা, তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে অনেকটা আসলে তাদের পরিবার নিয়ন্ত্রণে রাখতে পারে না, এবং সেই রাখতে না পারার কারণে এই যে সংঘবদ্ধ একটি দল, এই দলগুলি কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে তাদের পরিবাররা তারা বলছে যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তরা, শাওন, উচ্চবিত্ত এবং নিম্নবিত্তরা আপনি বলছেন যে পরিবার দাবি করছে যে তারা নিয়ন্ত্রণ রাখতে পারেন না। মধ্যবিত্তের কি অবস্থা? সমাজের একটা বড় অংশ কিন্তু মধ্যবিত্ত, তাদের পরিবারের কি অবস্থা? মধ্যবিত্ত তাদেরও কিন্তু ওরকমই একটা অবস্থা, কিন্তু তাদের কিন্তু যে আমরা দেখছি যে উচ্চবিত্ত এবং হচ্ছে নিম্নবিত্ত যারা, যাদের হচ্ছে অনেকের আবার বাবা মা নেই, যারা বস্তির বখাটে আমরা অনেক সময় দেখছি, তারাই কিন্তু বেশি জড়িয়ে যাচ্ছে। এবং তাদের আবার দেখছি যে তারা এলাকায় যেমন হচ্ছে উত্তরার পাশেই যে বস্তি রয়েছে সেখান থেকে এসেও একজন উত্তরার মধ্যে আবার গ্যাং তৈরি করছে, একটি গ্রুপ তৈরি করছে, এবং সেই গ্রুপটি স্থানীয় যে রাজনৈতিক নেতা বা হচ্ছে যারা প্রভাবশালী ব্যক্তি থাকে তাদের ছত্রছায়ায় চলে। তবে মধ্যবিত্ত যারা, তাদের ক্ষেত্রে দেখি যে তারা আসলে যে পারিবারিক যে একটি টানাপোড়েন থাকে, সেই টানাপোড়েনে কিন্তু তাদের ছেলে মেয়েদের দিকে খুব একটা নজর দেয়, এবং নিম্নবিত্তরা কিন্তু সেটি পারে না। এবং উচ্চবিত্ত যারা, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের বিলাসিতার দিকে একটি ছেলে দেওয়ার একটা প্রবণতা আমি দেখি। তো সেক্ষেত্রে উত্তরাতে গিয়ে তাহলে শাওন, আমি আপনার কথা থেকে দুটি বিষয় নিচ্ছি। একদিকে আপনি বলছেন বা আপনার অভিজ্ঞতা বলছে যে উচ্চবিত্তরা বিলাসিতার দিকে বেশি ছেড়ে দিচ্ছেন, আর নিম্নবিত্তরা বাস্তব অবস্থার কারণেই তাদের সন্তানদের প্রতি খুব বেশি নজর রাখতে পারছেন না। জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি থাকুন। আমি একটু অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের সঙ্গে যুক্ত হতে চাই। স্যার, আপনি শুনছিলেন যে ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে গ্রেফতারের বিষয়টি, আমাদের রিপোর্টার তার রিপোর্টেও দেখিয়েছেন যে বেশ কিছু কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজাও দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে আবার সেই কিশোরদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়টি কিন্তু হাইকোর্টে নজরে এসেছিল। হাইকোর্ট কিন্তু সেই সাজা বাতিল করেছেন এবং যারা সাজা দিয়েছিলেন তাদেরকেও কিন্তু ডেকেছিলেন। মনোরোগ বিশেষজ্ঞ বলছেন যে সাজা দিয়ে আসলে এই ধরনের কিশোরদেরকে সংশোধন করা কতটা সম্ভব সেই প্রশ্ন রয়েছে। তো সাজা না দিয়ে যে সামাজিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করব, সেই জায়গাটাতে আমাদের নজরদারি কেন নেই? আপনার কি মনে হয়? আমার কথার যে আমি যখন কথাটা বলেছি, আমি কিন্তু অনেক বড় ল্যান্ডস্কেপ থেকে কথাগুলো বলেছি। আমি শুধুমাত্র একটা জায়গা থেকে কথা বলিনি। আপনি যদি একটা সমাজে যখন কিশোর অপরাধ হয় এবং কিশোর অপরাধটা ছড়িয়ে পড়ে, আপনাকে কিন্তু বুঝতে হবে যে সেই সমাজটা ঠিক ভালোভাবে চলছে না। যে সমাজে কিশোর অপরাধটা ছড়িয়ে পড়ে, কিংবা আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গাতে মেনি জুভেনাইলস দে আর ইনভলভড ইন ডেলিনকুয়েন্সি, তখন আপনাকে বুঝতে হবে ওই সমাজ এবং রাষ্ট্র ঠিকঠাক ভাবে চলছে না। যদি ঠিকঠাক ভাবে চলতো তাহলে পরে শিশু কিশোররা এই অধিক সংখ্যায় তারা অপরাধের সাথে জড়িয়ে যেত না। এবং পুলিশের আর একটা পরিসংখ্যান, আপনি নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে আপনি নিজেও কাজ করেন, এবং আপনি পুলিশের পরিসংখ্যান বলছে যে আপনার সাম্প্রতিক সময়ে যারা অপরাধ করে তাদের একটা বড় অংশ, প্রায় 30 থেকে 40% হচ্ছে কিশোর।
হ্যাঁ, তাহলে পরে সেটাও যদি হয়, তাহলে পরে এই সব পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের বলছে যে আমাদের সমাজ এবং রাষ্ট্রের পরিস্থিতিটা ভালো। এবং আমি সবসময় যে কথাটা বলি যে আপনার শিশু কিশোরদের যে অপরাধ, মানে এইটা চিলড্রেন অ্যাক্ট যেটা, সেখানে কিন্তু এটাকে অপরাধ বলে না। এটাকে অপরাধ বলাও যাবে না, কারণ আপনার জুভেনাইল জাস্টিস সিস্টেম এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মানে 18 বছরের নিচে যারা, তাদের জন্য যে আপনার জাস্টিস সিস্টেমটা সেটা জুভেনাইল জাস্টিস সিস্টেম। আর 18 বছরের পরে যারা, তাদের জন্য যে আপনার ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, সেটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সুতরাং 18 বছর পর্যন্ত তারা যদি কিছু করে, তাদেরকে একদম ভিন্নভাবে আপনার বিবেচনা করতে হবে এবং তাদের সংশোধনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে শাস্তির তো প্রশ্নই ওঠে না। একদম রেয়ারেস্ট ইন দি রেয়ার কেসেস, যে খুব নৃশংস কোনো কিছু হয়ে গেলে এর বাইরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, ওই যে সংশোধন কেন্দ্রে পাঠানো। এবং আমি যেটা মনে করি যে আপনি শিশু কিশোরদের যদি আপনি ভালো রাখতে চান, তারা যেন বিচ্যুত না হয়, তারা যেন অপরাধ না করে, তারা যেন মেয়েদের টিজ না করে, তারা যেন চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে জড়িয়ে না যায়, তাহলে পরে পুরো সমাজ রাষ্ট্রের যে মানে মৌলিক কিছু আপনার প্রতিষ্ঠান, তাদেরকে মানে খুব সুন্দর করে যথাযথভাবে কাজ করতে হবে। একটা হচ্ছে পরিবারে যদি একটা শিশু কিশোরের মানে যথাযথ নজরদারি থাকে, তাহলে পরে কিন্তু সে খুব বেশি বিচ্যুত হতে পারে না, অপরাধের সাথে জড়াতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক নজরদারি। হ্যাঁ, তারপরে তৃতীয়ত হচ্ছে হেলাল ভাই যেটা খুবই সুন্দর করে বললেন, যে আপনার এখানে যে কগনিটিভ, তার যে ডেভেলপমেন্ট, তারপরে ইমোশনাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমাদের পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র যথেষ্ট আপনার নজর দিচ্ছেন। এবং তার সাথে সাথে আমি শুধুমাত্র পুলিশের কথা বলছি না, পুলিশের সাথে আপনি ওই সোশ্যাল ওয়েলফেয়ার যে আপনার সমাজ কল্যাণ অধিদপ্তর কিংবা সরকারের যে সংস্থা, তাদের সাথে একসাথে মিলিত হয়ে শিশু কিশোররা কেন এরকম কাজে জড়িয়ে যাচ্ছে সেটা তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে থানায় রাখা, কারাগারে তো রাখা যাবেই না, সংশোধন কেন্দ্রেও না, মানে নজরদারিটা আরো বেশি বাড়ানো পরিবারের তরফ থেকে, সমাজের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে, যাতে করে শিশু কিশোররা তাদের যে পড়াশোনা, তাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তাদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তাদের যে ইমোশনাল ডেভেলপমেন্ট, এবং তারা আমাদের ভবিষ্যতের নাগরিক, দে আর দি ফিউচার সিটিজেন অফ বাংলাদেশ, সেটাকে মনে রেখে তাদের প্রত্যেকটা বিকাশ, শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশ, আবেগ মানে ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সবগুলো যেন মোটামুটি মানে ভালোভাবে হয়, সেই জন্য পুরো সমাজকে কাজ করতে হবে। এটা কিন্তু কোনো একটা মানে শুধু পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেই বিষয়টা সমাধান হয়ে যাবে, আমি কিন্তু সেটা বলছি, আমি সেটা কখনো বলিও। আপনার শিশু কিশোরদের যদি আপনি যথাযথ বিকাশকে নিশ্চিত করতে চান, যেহেতু তারা আমাদের ভবিষ্যতের নাগরিক, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের পুলিশ, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিট, সবাইকে কাজ করতে হবে। জি স্যার, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, এর আগের শুরুর দিকের আলোচনায় অধ্যাপক কার্জন স্যার বলছিলেন যে আপনার এই দেশ বিভিন্ন সমাজ কল্যাণ সমিতি কিংবা সামাজিক যে সংগঠনগুলো, তাদের এই ব্যাপারে কাজ করার সুযোগ রয়েছে, কিন্তু গত কয়েক বছরের কিংবা কয়েক দশকের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, যে এই ধরনের যে সামাজিক সংগঠনগুলো ছিল সেগুলো কিন্তু সমাজে অনেকটাই কমে গেছে। এখন আরও যে পাড়াভিত্তিক বিভিন্ন ক্লাব, যেখানে সংস্কৃতি চর্চা হয়, যেখানে খেলাধুলার চর্চা হয়, সেই বিষয়গুলো আর নেই, বরং এই পাড়াভিত্তিক এই আপনার গ্যাং গড়ে উঠেছে। তো সেই শূন্যতাটা, অর্থাৎ যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পাড়াভিত্তিক, সেগুলো কমে গেছে বলেই সেই শূন্যতাটা কি এই গ্যাং দিয়ে পূরণ করার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে কিনা সমাজে? জি, ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেটা বলছিলাম, আমি প্রথমে একটা সাফল্যের কথা দিয়ে বলবো, সেটি বহু বছর আগের, প্রায় 100 বছর আগের, 150 বছর আগের একটি ঘটনা। আপনারা সবাই এখন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের নাম জানেন। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমরা মাতামাতি করি, খেলা দেখি। এই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের শুরুটা কিন্তু হয়েছিল ম্যানচেস্টার গ্যাং দিয়ে, এবং সেই সময় ম্যানচেস্টার গ্যাং তার সমস্ত এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তখন কিন্তু সেখানকার সমাজপতিরা, যারা সমাজের মুরব্বী ছিলেন, তারা কিন্তু তাদের জন্য একটি ফুটবল
খেলার আয়োজন করলেন, তাদেরকে ফুটবল খেলার দিকে উৎসাহিত করলেন এবং তার মধ্য দিয়ে এই ক্লাবের গঠন কিন্তু করে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেখান থেকে কিন্তু আজকের এই নাম করা ম্যানচেস্টার ক্লাব। তার মানে সমাজ যদি চায়, কমিউনিটি যদি চায়, তাহলে একটি গ্যাংকে কিন্তু এরকম একটি নাম যারা ক্লাবে রূপান্তরিত করতে পারে। আরেকটি বিষয় আমি বলবো, ঠিক 100 বছর আগের ঘটনা, সেটি প্রাচীন সোভিয়েত ইউনিয়ন, যখন যেটা আগেকার দিনের সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন বিশ্বযুদ্ধের পরে তখন কিন্তু সেখানে কিশোর অপরাধের সংখ্যা অনেকখানি বেড়ে গিয়েছিল, অনেক কিশোর অপরাধীর সংখ্যা বেড়ে গিয়েছিল এবং সেই কিশোর অপরাধীদের জন্য একটি বিশেষ স্কুল সেখানে তৈরি করা হয় এবং সেই স্কুলের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন আন্তন মাকারেঙ্কো, আমরা সবাই জানি আন্তন মাকারেঙ্কো, এবং তার স্কুলে তিনি বিশেষভাবে কিছু শিক্ষা প্রদান করেন এবং সেই স্কুল থেকে কিন্তু রাশিয়ার বহু বিজ্ঞানী এমনকি মহাকাশচারী ইউরি গ্যাগারিনের যিনি শিক্ষক সেই কার্লেনিয়াভও কিন্তু সেই স্কুলের একজন ছাত্র ছিলেন এবং সেই স্কুল থেকে কিন্তু বহু প্রথিতযশা ব্যক্তি বের হয়ে আসছেন। তাহলে আমরা বলবো যে এই সাফল্যের বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। কেবলমাত্র সমাজ সেবার মাখনের প্রলেপ লাগিয়ে আমরা যদি সেই কিশোর সংশোধনালয়ের নামে এরকম টর্চার কেন্দ্র বা আটক কেন্দ্র তৈরি করে রাখি, যেটি যশোরে ঘটেছে অত্যন্ত নির্মম ঘটনা, তাহলে সেই বিষয়গুলো কিন্তু আর ঘটবে না এবং আমরা মনে করবো সত্যিকারের কার্যকরী সংশোধনালয় আমাদের তৈরি করতে হবে এবং সেখানে অবশ্যই আমাদের সমাজ বিজ্ঞানী, আইন বিজ্ঞানী, আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের যারা সত্যিকারের সমাজপতি, যারা সমাজকে পরিবর্তন করতে চান, তাদেরকে সম্পৃক্ত করে এই ধরনের একটি সংশোধনালয় আমাদের তৈরি করতে হবে। সেটি কোনো কারাগার নয়, সেটি কোনো আটক কেন্দ্র নয়, সেটি কিন্তু যেন কোনো ধরনের টর্চার সেল হয়ে না দাঁড়ায়। না হলে কিন্তু আমরা সামাজিক আন্দোলন ছাড়া কোনোভাবেই এই কিশোর অপরাধকে দমন করতে পারবো না বা কিশোর অপরাধকে কমিয়ে এনে তাদেরকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো না। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে শাওনের সঙ্গে একটু যুক্ত হতে। শাওন, এই যে আপনি অনেক কিশোরদের সঙ্গে কথা বলেছেন, মোটামুটি আমরা রিপোর্টে যেটি দেখলাম 3টি কারণ আপনি দেখিয়েছেন কিশোরদের মুখেই, যে কি কি কারণে বা কোন কোন পন্থায় তারা এই অপরাধগুলোর সঙ্গে জড়িয়ে যায়। তো এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই যে 3টি কারণ, এই 3টি কারণে এই অনুভূতিগুলো, অর্থাৎ যে আমাকে সমাজে প্রভাব বিস্তার করতে হবে, কিংবা আপনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলছেন, আপনি জনপ্রতিনিধির কথা বলেছেন যারা নির্বাচনের আগে পরে টাকার মাধ্যমে তাদেরকে ব্যবহার করে, তো এই কিশোরদের মধ্যে অনুভূতিগুলো কি কারণে তৈরি হয় সেটি কি তারা আপনার কাছে বলেছে বা আপনি জানতে পেরেছেন যে আমাকে এরকম আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে হবে, আমাকে এরকম রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত হতে হবে, আমাকে এরকম মোটা অঙ্কের টাকা নিতে হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, কিশোরদের সঙ্গে কথা বলেছি, যারা হচ্ছে এই গ্যাং গ্রুপের সঙ্গে জড়িত বা হচ্ছে যারা চালায় তাদের সঙ্গেই কথা হয়েছে। তো তারা বলেছে যে এলাকায় একটা যে ছেলেমেয়েরা থাকে তারা মূলত ক্লাসে, যেমন হচ্ছে স্কুলে যদি থাকে পড়াশোনা করে, তো সেক্ষেত্রে সে তার স্কুলের যে অন্য ক্লাসের যদি কোনো প্রতিদ্বন্দ্বী বা হচ্ছে তার যদি কোনোদিন একদিন ঝগড়া হয়, তো সে তখন তার প্রতিপক্ষকে কিন্তু ঘায়াল করার জন্য এই একটা গ্যাং গ্রুপে জড়ায়। এবং পাশাপাশি এলাকায় আবার দেখছি যে অনেকেই হিরোইজম একটা ভাব থাকে, যে আমি আমার এলাকায় হচ্ছে রাজা হব, এরকম একটা ভাব নিয়ে কিন্তু তারা আবার একটা গ্রুপ তৈরি করে, যাতে পাশের যে এলাকাটি রয়েছে সেই এলাকার ছেলেমেয়েরা যাতে তাদেরকে কোনোভাবেই তাদের থেকে বড় না হতে পারে বা তাদের মারধর কিংবা হচ্ছে কোনো হুমকি ধামকি দিতে না পারে, এটাও একটা বিষয়। এবং পাশাপাশি আরেকটা বিষয় দেখছি যে যেটা হচ্ছে মাদক এবং হচ্ছে মেয়েদের একটা ব্যাপার, যে একটা মেয়ের সামনে হচ্ছে নিজেকে একটা হিরো ভাবে উপস্থাপন করার জন্য কিন্তু তারা এইসব গ্রুপ থাকে এবং তারা মনে করে যে আমরা একটা গ্রুপ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কাছে মেয়েরা হচ্ছে নিরাপদ থাকবে, তাদেরকে নিরাপদ দিতে পারবো, এবং সেদিক থেকে আবার দেখছি যে মেয়েরাও কিন্তু সেদিক থেকে আবার তাদেরকে পছন্দ করছে, এরকমও বিষয় আবার আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা মাদকের যে বিষয়টি, সেটি হচ্ছে যে এইসব গ্যাং গ্রুপ দিয়েই কিন্তু আবার বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই দেওয়া হচ্ছে বা তাদের কাছে মাদক বিক্রি করা হচ্ছে, এবং প্রথমে তাদেরকে 2-1 দিন মাদক খাইয়ে নেশাগ্রস্ত করা হচ্ছে, পরবর্তীতে তারাই কিন্তু তাদের যে বড় ভাই থাকে বা ছোট ভাই থাকে তাদেরকে আবার মাদক সরবরাহ করছে, এবং টাকা পয়সা কেনার ব্যাপারে যে টাকাটা সেটাও কিন্তু তারা দিচ্ছে। তো এটি কিন্তু আসলে হচ্ছে। জি, ধন্যবাদ শাওন। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, অনেক কারণ আমরা আলোচনা করার চেষ্টা করেছি, কি করণীয় সেটিও বলেছি, তবে আবার পাশাপাশি এটিও তো রয়েছে যে কিশোররা অপরাধের সঙ্গে জড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই কিশোরদের একটি অংশ বা বড় অংশই কিন্তু নানান সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত এবং এই অংশটি বড়, এদেরকে দিয়েই তো আমাদের কিছু কিশোরী যারা বিপদগামী হয়ে গেছে বলে আমরা বলছি, তাদেরকে আমরা আলোর পথ দেখাতে পারি নাকি?
না, এখন বিষয়টা হচ্ছে যে আপনার আপনি যখন কথা বলবেন, প্রত্যেকটা শিশু কিংবা কিশোর সে কিন্তু একটা ইউনিট, মানে তার মধ্যে একটা মানুষ আছে, তার ভিতরে একটা সত্তা আছে, তার ভিতরে একটা মনন আছে। একটা মানুষকে গড়ে তোলা, তার ভিতরে যতগুলো সত্তা, তার শারীরিক সত্তা, মানসিক সত্তা, বুদ্ধিবৃত্তিক সত্তা, আধ্যাত্মিক সত্তা, সব কিছুকে বিকাশ ঘটানোর জন্য সমাজে অনেকগুলো মানে ইনস্ট্রুমেন্ট থাকে, অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, পরিবার থাকে, শিক্ষা থাকে, নৈতিকতা থাকে, ধর্ম থাকে, সংস্কৃতি থাকে, তারপরে বই থাকে। তো আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের পুরো সমাজটাই এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, এবং আমরা যে শিশু কিশোরদের দোষ দেব, মানে আমার সমাজটাই তো অসুস্থ। এত বেশি দুর্নীতি হচ্ছে এখানে, এত বেশি ধর্ষণ হচ্ছে, এত বেশি প্রতারণা হচ্ছে, আমরা বড়রাই তো মানে আমরা কি একটা বাচ্চাকে ফেস করতে পারবো সে যদি এই প্রশ্নগুলো করে? হ্যাঁ, তো সেই জায়গাতে আমি বলতে চাই যে আপনার মানে সমাজে প্রত্যেকটা শিশু এবং কিশোরকে তাদের যে সঠিক পথটা দেখানোর কথা এবং তাদের বিকাশের জন্য যে ইনস্ট্রুমেন্ট, যে প্রতিষ্ঠান কাজ করার কথা, সব জায়গায় সেটা ঠিকভাবে কাজ করছে না। আপনি এই যে দেখেন যে পরিসংখ্যান দিয়ে আমি শুরু করেছিলাম, 4 কোটি শিশু কিশোর 5 থেকে 17 বছর বয়সী, তার ভিতরে 1,30,00,000 শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত। তার মানে 1,30,00,000 শিশু, এটা তো কম কথা না। তার মানে সে হয়তোবা তার বাবা সকালবেলা রিক্সা চালাতে বেরিয়ে যাচ্ছে, তার মা সকালে কাজে আপনার ঘর বাড়িতে কাজ করতে বেরিয়ে যাচ্ছে, এই শিশুটার যত্ন নেবে কি? এবং এরকম শিশুর সংখ্যা যদি 1,30,00,000 হয়, তাদের ভিতরে তো একটা পড়ছে, তারা তো সবাই অপরাধ করছে না, একটা নির্দিষ্ট সংখ্যক নানা কারণে করছে। কেউ করছে দারিদ্র্যের কারণে, কেউ করছে হিরোইজমের কারণে, কেউ করছে আপনার রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িয়ে যাচ্ছে। তা আমার সমাজের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো একটা শিশু কিংবা কিশোরের বিকাশের জন্য কাজ করার কথা, তারা ওই প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না, এবং একটা শিশু কিশোরকে গড়ে তোলার জন্য, তার নানা রকম প্রতিভা বিকাশের জন্য, তার যে পোটেনশিয়ালিটি সেটাকে বিকাশ ঘটানোর জন্য আমার সমাজ এবং রাষ্ট্রে আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো কাজ করার কথা, তারা ঠিকভাবে কাজ করতে না পারার কারণেই আমরা কিন্তু এই সমস্যাটার। স্যার ধন্যবাদ, আমাদের খুব অল্প সময় রয়েছে, আমি একটু সেখানে জি ডাক্তার হেলালুদ্দিন সঙ্গে যুক্ত। ডাক্তার হেলালুদ্দিন, আপনি যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে উদাহরণটি দিলেন, আর আমাদের কিশোর অপরাধের ক্ষেত্রে আমি যদি কার্জন স্যারের কথাটিকে ধরে নেই, তাহলে হচ্ছে যে আমাদের যে কি বলে যে প্রাপ্তবয়স্ক যে সমাজ এবং ব্যবস্থা, সেটির কারণেই আমাদের কিশোররা হয়তো এই দিকে যাচ্ছেন, এমনটা আমরা ধরে নিতে পারি। তো যেই সমাজ ব্যবস্থা ম্যানচেস্টার ইউনাইটেড গড়ে তুলেছিল, আমাদের সমাজ ব্যবস্থা তো সেরকম একটি মুরব্বী সমাজ, এরকম একটি আলোর দেশে আমাদের কিশোরদেরকে দিবে, সেই আশা কি আজকে আমরা করতে পারি কিনা? অবশ্যই আমরা করতে পারি। আমরা সবসময় আশাবাদী, বা আমরা মনে করি যে আমাদের সেই আশার আলো কিন্তু আগামী দিনের কিশোরেরা, এবং আমরা মনে করি আগামী দিনের পৃথিবী কিন্তু হবে আজকে যারা কিশোর তরুণ তাদের পৃথিবী, তারাই কিন্তু আগামী দিনের পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, তাদের লিডারশিপ দেবে। সুতরাং তাদেরকে ভালো রাখা, তাদের মেধা মননকে উৎকর্ষ সাধন করা, সেটাই যেন আমাদের সমাজের যারা মুরব্বী তাদের জন্য লক্ষ্য হয়। ধন্যবাদ। জি স্যার, কিছু বলবেন? কার্জন স্যার, আমার তো অল্প একটু সময় আছে। না, ধরেন যে আমাদের যে সোসাইটিটা, আপনি দেখবেন যে একটা সময় তো খেলাঘর ছিল, তাই না? জি জি, খেলাঘর ছিল, পাঠাগার ছিল, মাঠ ছিল। আজকে যে খারাপ কাজ করছে তা তো না, এখন তার ভেতরে যে আপনার ইতিবাচক যে পোটেনশিয়ালিটি, সম্ভাবনা, সেটাকে বিকাশ ঘটানোর জন্য আপনার মাঠ কোথায়, আপনার পাঠাগার কোথায়, আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড কোথায়? এগুলো যদি না থাকে, তাহলে পরে আপনি তো তাকে তার প্রতিভা যে বিকাশের সেটা সুযোগ দিচ্ছেন না। ওদিকে আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখছি পরিবার ঠিক মতো কাজ করতে পারছে না, অনেক ক্ষেত্রে দেখছি আমরা আমাদের তথ্য প্রযুক্তি, কারণ প্রত্যেকের হাতে মোবাইল ফোন, প্রত্যেকের হাতে ফেসবুক, এই যে বাচ্চাদের, এদের যদি আপনি পারিবারিক নজরদারি না করেন, সামাজিক নজরদারি না করেন, রাষ্ট্রীয় নজরদারি না করেন, ওই বাচ্চা তো কিছু বোঝে না, সে তো এখন প্রাপ্তবয়স্ক না, হি ডাজ নট অর শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দি রাইট এন্ড রং। আপনাকে তো সেই কাজটা হচ্ছে পরিবারের, সেই কাজটা সমাজে, সেই কাজটা বড়দের, ওদেরকে দোষারোপ করলে তো হবে না। সুতরাং সেইখানে আপনি দেখেন যে আমরা বড়রা কিরকম বিচ্যুত, কিরকম নীতিভ্রষ্ট, কিরকম আমরা দুর্নীতিগ্রস্ত। এখন ছোটরা যদি প্রশ্ন করে যে ইউ আর ডুইং দিস, আমরা কোত্থেকে শিখবো? এবং প্রতিনিয়ত
তারা আপনার এই যে ফিল্মে, তারপরে কার্টুনে, তারপরে এই যে আপনার গেমস এর মধ্যে দিয়ে যেগুলো দেখছে সেখানেও তো জি স্যার, একটা আলোকিত সমাজের দিশা আমরাই কিশোরদেরকে দেব, সেটি আমরা আজকে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার হেলালুদ্দিন আহমেদ আপনাকেও, সেই সঙ্গে আমার সহকর্মী এহসানুল হক শাওন, আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।